শ্যাডো হোকাগে হলো লিভ ভিলেজের একটা আনঅফিসিয়াল র্যাঙ্ক। শ্যাডো হোকাগে এমন একজন শিনবি হবে যে ঠিক হোকাগের মতোই লিভ ভিলেজকে রক্ষা করার জন্য কাজ করবে এবং প্রয়োজনে নিজের জীবন দিতেও প্রস্তুত থাকবে। তবে শ্যাডো হোকাগে হোকাগের চেয়ে অনেক বেশি আড়ালে বা ছায়া থেকে কাজ করে। সে এমন সব মিশন বা দায়িত্ব পালন করে যা হোকাগে সরাসরি করতে পারে না, যেমন গুপ্তচর বৃত্তি, অ্যাসাসিনেশন, শত্রুপক্ষে অনুপ্রবেশ। আর সাধারণত এগুলো খুবই হাই রিস্ক বা উচ্চ ঝুঁকির মিশন হয়ে থাকে। শ্যাডো হোকাগে সাধারণত শক্তির দিক থেকে হোকাগের সমকক্ষ হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই হোকাগে এবং শ্যাডো হোকাগে একে অপরের রাইভাল বা প্রতিদ্বন্দ্বী হয়। আর হ্যাঁ, আমি জানি যে শ্যাডো হোকাগে নামটা একটু উইয়ার্ড বা অদ্ভুত শোনাতে পারে, কারণ জাপানি ভাষায় কাগে মানেই হলো ছায়া বা শ্যাডো। তাই যদি তুমি এটাকে আক্ষরিকভাবে অনুবাদ করো তাহলে এটা দাঁড়াবে অনেকটা শ্যাডো ফায়ার শ্যাডোর মতো। যাই হোক, চলো আমরা প্রত্যেক শ্যাডো হোকাগে তারা কি করেছিল, হোকাগের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল এবং তারা কতটা শক্তিশালী ছিল সেগুলো নিয়ে আলোচনা করি। তো ভিডিওটা এখানে পজ করলাম। তো তোমরা অনেকেই বলো যে আমি যে লুফির স্ট্র হ্যাট একেবারে প্রিমিয়াম ভাইব, ঠিক আছে, প্রিমিয়াম ভাইব স্ট্র হ্যাট। তো এই দেখো নারুতোর হেডব্যান্ড, তো এটা অনেকটা প্রিমিয়াম, ঠিক আছে। এই জিনিসগুলো আমি নিয়েছি আমাদের হিসাম ভাইয়ের অ্যানিমে শপ thepaysa.com। সো লেটস গো চেক আউট করি। তো এখানে আমরা দেখতেছি অনেকগুলো কালেকশন আছে, বিভিন্ন ধরনের কালেকশন। তো আমরা ক্যাটাগরি চলে আসলাম। তো প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের অ্যাকশন ফিগার। তো তোমরা যারা অ্যানিমে অ্যাকশন ফিগার নিতে চাও তো এখানে মাস্ট চেক আউট করো। এখানে অনেক ধরনের অ্যানিমে অ্যাকশন ফিগার আছে। দেন আমরা সেকেন্ড ক্যাটাগরিতে যাই, এটা হচ্ছে কসপ্লে কস্টিউম। তোমরা যারা কসপ্লে করতে পছন্দ করো এখানে দেখো বিভিন্ন ধরনের কসপ্লে আছে, যেমন আকাটসুকির আছে। এবার চলো আমরা নেক্সট জিনিসটা দেখি, সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যানিমে সোয়ার্ডস অ্যান্ড ওয়েপন। তো এখানে কি আছে, কাটানা, ঠিক আছে। বিভিন্ন ধরনের যারা অ্যানিমে কাটানা নিতে পছন্দ করছো তাদের জন্য এটা মাস্ট রেকমেন্ডেবল। তো নেক্সট এটা আছে, সেটা হচ্ছে অ্যানিমে এলইডি লাইটস অ্যান্ড নাইট ল্যাম্পস। তো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমে এলইডি লাইটস পাওয়া যাবে, তো তোমরা মাস্ট চেক আউট করতে পারো। নেক্সট আছে অ্যানিমে ওয়াল অ্যান্ড আর্ট। তো যারা ওয়াল আর্ট নিতে পছন্দ করো তো আমার পিছনে দেখতে পাচ্ছ একটা আছে। সো এইটা নেক্সট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে অ্যানিমে অ্যাক্সেসরিজ। তো অ্যাক্সেসরিজ এই যে আমাদের নারুতো কার্ড আছে, দেন হেডব্যান্ড আছে, দেখো আমার হেডব্যান্ড। তোমরা দেখতে পারো যে আমার লুফির যে হ্যাটটা আছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভিজিট করো thepaysa.com, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। তো লেটস ব্যাক টু দ্য ভিডিও। শুরু করা যাক হাশিরামা শ্যাডো হোকাগে মাদারা উচিয়াকে দিয়ে। মাদারা ছাড়া কেই বা হতে পারতো, তাই না? মাদারা লিভ ভিলেজ প্রতিষ্ঠা করেছিল হাশিরামার সাথে মিলে। উচিহা এবং সেনজু ক্লানের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর হাশিরামা প্রথম হোকাগে হিসেবে নির্বাচিত হয়েছিল। কিন্তু মাদারা যেহেতু ভিলেজের সহ প্রতিষ্ঠাতা ক্লানের লিডার ছিল, তাই স্বাভাবিকভাবেই তার অনেক পলিটিক্যাল পাওয়ার ছিল। সে ওয়ারিং স্ট্রেস পিরিয়ড বা যুদ্ধ বিগ্রহের সময়কাল জুড়ে হাশিরামার বড় প্রতিদ্বন্দ্বী ছিল। মাদারা হাশিরামাকে এই নতুন শিনোবি সিস্টেম তৈরি করতে সাহায্য করেছিল, এমন একটা সিস্টেম যেখানে বিভিন্ন ক্ল্যান একটা ভিলেজে একত্রিত হয় এবং তাদের শিনোবিদের ট্রেন করে যাতে তাদের বাচ্চাদের আর ব্যাটলফিল্ডে যেতে না হয়। আমরা জানি যে একটা সময় ছিল যখন মাদারা লিভ ভিলেজের মেম্বার ছিল এবং হাশিরামা ছিল হোকাগে। তখন লিভ ভিলেজ ছিল অত্যন্ত সমৃদ্ধশালী একটা জায়গা, আর অন্য কোনো কারণে না হলেও হাশিরামা এবং মাদারা দুজনেই সেখানে ছিল বলেই কেউ লিভ ভিলেজে অ্যাটাক করার সাহসী পেত না। সর্বকালের সবচেয়ে লিজেন্ডারি দুই শিনোবি যে ভিলেজের জন্য ফাইট করছে, সুস্থ মস্তিষ্কের কে তাদের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেবে? মাদারা যখন লিভ শিনোবি ছিল তখন সে ঠিক কি কি করেছিল তা আমরা খুব বেশি জানি না, কিন্তু আমরা কিছু ঝলক দেখতে পাই। এটা ঘটেছিল মাদারা এবং 5 কাগের ফাইটের সময়, যখন আমরা ওনোকির ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ওনোকি এবং মু মাদারার সাথে কথা বলতে গিয়েছিল। আমরা স্পষ্টভাবে মাদারাকে লিভ ভিলেজের হেডব্যান্ড পরা অবস্থায় দেখি, যা সচরাচর তার ক্ষেত্রে দেখা যায় না। এখন আমরা জানি না ঠিক কোন প্রেক্ষাপটে মাদারা সেখানে মু এবং অনুকির সাথে কথা বলছিল, তবে আমরা জানি যে স্টোন ভিলেজ হাশিরামার সাথে এবং ফলস্বরূপ লিভ ভিলেজের সাথে কোন একটা ডিল বা চুক্তি করেছিল। সম্ভবত সেগুলো ছিল আরো আলোচনার বিষয়, কিন্তু যাই হোক, মাদারা আসলে অনুকি এবং মুকে বলেছিল না, ডিল অফ, এবং আমার সামনে কখনো হাশিরামার নাম উচ্চারণ করবে না। তারপর সে সুসানো অ্যাক্টিভেট করে এবং তাদের পিষে ফেলে। আমরা জানি মাদারা তখন লিফ নিনজা ছিল, কারণ তার কপালে হেডব্যান্ড ছিল, কিন্তু সে কি হাশিরামার আদেশের বিরুদ্ধে যাচ্ছিল নাকি সেখানে মু এবং অনুকির সাথে তার দেখাই করার কথা ছিল না? আমরা আসলে জানি না। এমনও হতে পারে
যে মাদারা হাশিরামার অর্ডারই ফলো করছিল, যার উদ্দেশ্য ছিল স্টোন ভিলেজকে ডাবল ক্রস করা বা ধোকা দেওয়া। কিন্তু হাশিরামা নিজে সেটা করতে চায়নি, কারণ সে হোকাগে, আর ভিলেজের লিডারের জন্য এমন কিছু করাটা খারাপ দেখায়। কিন্তু যদি শ্যাডো হোকাগে সেটা করে, তবে সেটাই তো শ্যাডো হোকাগের কাজ। এমন সব কাজ যা হোকাগের জন্য একটু বেশি খারাপ দেখায়। আর হ্যাঁ, মাদারা সেখানে উনুকি এবং মুর কাছে হাশিরামার ব্যাপারে যেভাবে কথা বলছিল, মনে হচ্ছিল হাশিরামার নাম শুনেই সে খুব রেগে আছে। আর অবশ্যই মাদারা হাশিরামাকে ঘৃণা করতো না, তাই সম্ভবত হাশিরামা এমন কিছু করেছিল যা মাদারাকে সেই মিশনে যাওয়ার আগে খুব রাগিয়ে দিয়েছিল। হতে পারে সে মাদারাকে বলেছিল ওদের ডাবল ক্রস করতে, এবং মাদারাকে সেটা করতে হয়েছিল। তার রেগে থাকার আরেকটা কারণ হতে পারে যে উচিয়া ক্লান লিভ ভিলেজে তাদের প্রেস্টিজ বা মর্যাদা হারাচ্ছিল, এবং তাকে সেকেন্ড হোকাগে হিসেবে বেছে নেওয়া হয়নি। যদিও তখন সেকেন্ড হোকাগে নির্বাচিত হয়নি, কিন্তু সে জানতো তোবিরামা শেষ পর্যন্ত সেকেন্ড হোকাগে হবে এবং তার কোনো চান্স থাকবে না, আর উচিয়া ক্লানকে সাইডলাইন করা হবে, যা আসলে পরবর্তীতে ঠিকই ঘটেছিল। তো হ্যাঁ, শেষ পর্যন্ত শ্যাডো হোকাগে মাদারা উচিহা লিভ ভিলেজ এবং তাদের তৈরি নতুন শিনোবি সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে ভিলেজ ছেড়ে চলে যায়। সে ভ্যালি অব দি এন্ডের ব্যাটেল বা যুদ্ধে আবার হাশিরামাকে চ্যালেঞ্জ করে, কিন্তু সেই ফাইটটা হোকাগে হওয়ার জন্য ছিল না। যদিও সে হয়তো মুখে তেমনটা বলেছিল, সে চেয়েছিল হাশিরামার ডিএনএ পেতে, যাতে সে হাশিরামার সেল হারভেস্ট করতে পারে এবং শেষ পর্যন্ত রিনেগান জাগিয়ে তুলতে পারে, কারণ সে সব টেইল বীজদের কম্বাইন বা একত্রিত করতে চেয়েছিল এবং রিনেগান ব্যবহার করে গেরো মাজোকে সামান করে 10 টেলস তৈরি করতে চেয়েছিল, যাতে সে ইনফিনিট সুকুমি কাস্ট করতে পারে। তো শেষ পর্যন্ত ফার্স্ট শ্যাডো হোকাগে লিফের জন্য কাজ করা বন্ধ করে দেয় এবং শ্যাডো হোকাগে থাকা বাদ দেয়। কিন্তু আমরা সবাই জানি মাদারা এক্সট্রিমলি পাওয়ারফুল ছিল এবং ডেফিনেটলি সর্বকালের অন্যতম পাওয়ারফুল শ্যাডো হোকাগে ছিল। এবার আসা যাক তোবিরামের কথায়। দুর্ভাগ্যবশত তোবিরামের হোকাগের সময়কালীন সময় সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানি না। আমরা জানি সে চুনিন এক্সাম তৈরি করেছিল এবং আরো কিছু কাজ করেছিল, যেমন উচিয়া ক্লানকে এক ঘরে করা এবং লিভ ভিলেজের বাইরে তাদের জন্য আলাদা একটা ডিস্ট্রিক্ট তৈরি করা। আমরা ঠিক জানি না তার শ্যাডো হোকাগে কে ছিল বা আদৌ তার কেউ ছিল কিনা, কারণ মনে হয় তোবিরামা নিজেই শ্যাডো হোকাগের কাজগুলো করত। তবে যদি তুমি একটু গভীরে যাও, তাহলে দেখবে যে তোবিরামা শ্যাডো হোকাগে সম্ভবত ছিল উচিয়া ক্লানের একজন মেম্বার, যার নাম সেতসুনা। তোবিরামা এবং সেতসুনার মধ্যে খুব গভীর সম্পর্ক ছিল এবং সেতসুনা শারিঙ্গানের একজন পাওয়ারফুল ইউজার ছিল। তাদের এই সিক্রেটিভ রিলেশনশিপ মোস্ট লাইকলি সেতসুনাকে তোবিরামার শ্যাডো হোকাগে হিসেবে কাজ করতে লিড করেছিল, কিন্তু তোবিরামা কাউকেই এই ব্যাপারে জানতে দেয়নি। এবার আসি থার্ড হোকাগে হিরোজেন সারোতোবির কথায়। শ্যাডো হোকাগে কে ছিল তা সম্ভবত এর ক্ষেত্রে সবচেয়ে অবভিয়াস। সে হলো ডানজো শিমুরা। ডানজো লিভ ভিলেজের সিকিউরিটির জন্য অনেক কিছু করেছে, যার অনেক কিছুই মানুষ শেডি বা সন্দেহজনক বলবে। টাইম লাইনের দিকে তাকালে ডানজোকে আমরা প্রথম শ্যাডোতে কাজ করতে দেখি যখন সে হানজো অব দি স্যালামেন্ডারের সাথে অ্যালাইড হয় বা জোট বাঁধে। ডানজো এবং হানজো যেন এক ড্রিম টিম। হানজোর সাথে হাত মিলিয়ে ডানজোর গোল বা লক্ষ্য ছিল মূলত আকাতসুকি অর্গানাইজেশনকে নিশ্চিহ্ন করা। তুমি তো জানোই এটা সেই আকাতসুকি ছিল যখন তারা রেড ক্লাউড শিনোবি হয়ে বীজ চুরি করা শুরু করেনি, কিন্তু ডানজো আগেই এই টেররিস্ট অর্গানাইজেশনের থ্রেট বা হুমকির পটেনশিয়াল লাজ করতে পেরেছিল, যারা রেন ভিলেজকে আতঙ্কিত করছিল, এবং সে তাদের ডেস্ট্রয় করাটাই ফিট মনে করেছিল। আনফরচুনেটলি হানজো আকাতসুকি এবং নাগাতোকে ধ্বংস করার মতো এনাফ স্ট্রং ছিল না, তাই ডানজোর প্ল্যান ফেল করে। কিন্তু যদি এটা সাকসিড করত, তবে আকাতসুকি যদি কখনোই কনফার্ম না হতো, তাহলে ডানজো লিভ ভিলেজকে অনেক ডিস্ট্রাকশন থেকে বাঁচাতে পারত। ডানজো স্পাই এবং এজেন্টদের এক খুব ইন্ট্রিকেট নেটওয়ার্কও তৈরি করেছিল, যারা রুট আনবুতে তার জন্য কাজ করত। আমরা তাকে কাবুতর ফ্ল্যাশব্যাকে দেখি সেই এতিমখানার মহিলাকে আবার রিক্রুট করতে, যাতে সে কাবুতর পাশাপাশি প্রতিটি বড় ভিলেজে স্পাইগিরি করতে পারে। এবং যখন সেই মহিলা এবং কাবুটো লিভ ভিলেজের সিক্রেটস এবং রুট আনবো সম্পর্কে অনেক বেশি জেনে ফেলে এবং তাদের ইউটিলিটি শেষ হয়ে যায়, তখন ডানজো তাদের দুজনকেই ডাবল স্ট্রাইকে এলিমিনেট করা বা সরিয়ে দেওয়া সঠিক মনে করে। তাই সে তাদের একে অপরকে অ্যাসাসিনেট বা শেষ করার অর্ডার দেয়, যাতে তারা জানতেও না পারে, এবং এভাবেই লিভ ভিলেজের সিক্রেট গুলো প্রোটেক্ট করে। ডানজো এবং রুট আনবুর আর একটা কাজ ছিল রক নিনজাদের টেক কেয়ার করা। আমরা
আমরা টেনসি ব্রিজ আরকে দেখি যখন সাইকে টিম 7-এ অ্যাসাইন করা হয়, যখন তার কাজ ছিল সাসকে খুঁজে পেলেই তাকে মেরে ফেলা। ডানজো তাকে এই মিশন দিয়েছিল, তাকে ওরোচিমারুর হাইড আউটে ইনফিল্ট্রেট করতে হয়েছিল, এই বলে যে ওহ ডানজো আমাকে পাঠিয়েছে, তোমরা কি আমাকে নিতে পারো, আমার কাছে ইনফরমেশন আছে সবকিছুর, এবং তারপর সে গিয়ে সাসকে মারবে। কিন্তু সে সেটা করতে পারেনি, কারণ নারুতো তার সাথে টক নুজুৎসু বা কথার জাদুতে তাকে বুঝিয়ে ফেলে, তাই সে সাসকে মারে নাই। আমরা সাইয়ের ডেটা বুকে এবং তার ভাইয়ের সাথে আঁকা বইটি তো দেখি যে সে অনেক ডিফারেন্ট মানুষের সাথে ফাইট করেছে। রক নিনজা লিফ ভিলেজের জন্য আরেক ধরনের ডেঞ্জারাস শিনোবি, এবং সে তাদের শেষ করে ফেলতো। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট জব, এবং তাকে লিফ ভিলেজের সিক্রেট গুলো হিডেন রাখতে হতো। স্ট্রেঞ্জলি বা অদ্ভুতভাবে যখন নারুতো চ্যাপ্টার 1-এ শ্যাডো ক্লোন স্ক্রল চুরি করেছিল, ডানজো এবং রুট আনবু কিছুই করেনি, কিন্তু অবভিয়াসলি কারণ কিশিমোরো তখনও তাদের কথা ভাবেনি। আর ডানজো উচে ক্লান ম্যাসাকারেরও প্ল্যান করেছিল। এখন এটা কোনো গ্রেট কাজ ছিল না যা ডানজো করেছিল, এটা সম্ভবত তার সবচেয়ে বড় মিস্টেক, এবং এমন একটা কাজ যা সে করেছিল কারণ সে শারিঙ্গান ইউজ করতে চেয়েছিল। তবে সে এরকম ফোর্স বা বাধ্য হয়েছিল কারণ উচিয়া ক্লান লিভ ভিলেজ টেক ওভার করার ট্রাই করছিল, তাই সে ছিল অনেকটা এমন, হ্যাঁ আমি উচে ক্লানকে লিভ ভিলেজ টেক ওভার করতে দেব না, যদিও আমাদের মোস্ট পাওয়ারফুল ক্লান এবং তাদের মোস্ট পাওয়ারফুল শিনোবিদের লুজ করতে যাচ্ছে, তবুও আমাদের পাওয়ারে থাকাটাই বেটার, এবং লিভ ভিলেজে কোনো সিভিল ওয়ার না হওয়াটাই ভালো, যা সবকিছু ডিস্টেবিলাইজ করে দেবে এবং আমাদের বাইরে অ্যাটাকের জন্য ভালনারেবল করে ফেলবে। এবং অবশ্যই এটা আরো বেশি বেটার হতো যদি এর কোনো ডিপ্লোম্যাটিক সলিউশন হতো এবং কু বা রিভলিউশন না ঘটতো, কিন্তু হয়তো লিভ ভিলেজ ক্লানটিকে আরো পাওয়ার দিলে তারা হ্যাপি হতো এবং তাদের ম্যাসাকার হওয়ার দরকার হতো না, কিন্তু সেটা ক্ল্যান ম্যাসাকারের ইভেন্টগুলো ঘটার অনেক আগেই করতে হতো, কারণ সেই পয়েন্টে সিচুয়েশন আর সালভেজেবল ছিল না। আর হ্যাঁ, ডানজো আসলে সে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য ট্রাইও করেনি, সে তাকে বলছিল না এখানে কোনো ওয়ে নাই, আমাদের ওদের সবাইকেই মারতে হবে, আমি ইটাচিকে এটা করতে বলবো, ও এটা লাইক করবে, ও একটু সাইকো। আমি মজা করলাম, সে অমন ছিল না, কিন্তু ডানজো ইটাচির ফিলিংসের কোনো কেয়ারই করেনি। তো হ্যাঁ, উচিয়া ক্লান ম্যাসাকার ইনস্টিগেট করাটা জিও পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে সম্ভবত ডানজোর করা সবচেয়ে ওয়ার্স্ট বা খারাপ কাজ ছিল, কারণ এরা লিভ ভিলেজকে সিভিয়ারলি উইক বা দুর্বল করে দিয়েছিল। তারা ডিফারেন্ট সলিউশন ট্রাই করতে পারত, কিন্তু ডানজো উচিয়াদের পাওয়ার দিতে চায়নি, কারণ সে জানতো তারা পাওয়ারফুল। এবং যদি তারা আরো পলিটিক্যাল পাওয়ার পেত, স্পেশালি এখন যখন মিনাতো তাদের স্ট্রংগেস্ট হোকাগে আর বেঁচে নেই, তবে সেটা ডেঞ্জারাস হতে পারত। এবং কয়েক বছর আগে নাইন টেলস অ্যাটাকের জন্য উচে ক্লানকেও সাসপেক্ট করা হচ্ছিল, কারণ উচিহারা নাইন টেলসকে কন্ট্রোল করতে পারে, এবং আক্ষরিক অর্থেই একজন উচিহাই নাইন টেলসকে কন্ট্রোল করছিল, কিন্তু ক্লানটির সাথে তার কোনো রিলেশন ছিল না। কিছু লোক এটাও বলবে যে ডানজো নিজের বডি এনহ্যান্স করার জন্য ওরোচিমারুর সার্ভিস, তার এক্সপেরিমেন্ট এবং সবকিছু ইউজ করাটা ভালো কাজ নয়, যা আমি মনে করি এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে মানুষের উপর এক্সপেরিমেন্ট করা গ্রেট নয়, তাই না? কিন্তু ডানজো ওরোচিমারুর মাধ্যমে স্ট্রং হওয়ার জন্য এটা করেছিল, যাকে সে জানতো একজন পাওয়ারফুল শিনোবি এবং এই ধরনের এক্সপেরিমেন্টের জন্য খুব ভালো, এবং সেই সময়ে ওরোচিমারু লিভ ভিলেজের জন্যই কাজ করছিল। আমরা কাবুতর ফ্ল্যাশব্যাকে ডানজোর সাথে ওরোচিমারুকে দেখি যখন সে এতিমখানার মহিলার সাথে দেখা করতে যায়, এবং যখন ডানজো সাসকের সাথে ফাইট করছিল তখন ওবিটো বুঝতে পারে, ও তো তুমি ওরোচিমারুর সাথে ছিলে, আমি তোমার হাসিরামা আর্ম দেখতে পাচ্ছি। কিন্তু যখন ওরোচিমারু ভিলেজ ছেড়ে চলে যায় এবং ভিলেজের সাথে বিট্রে বা বিশ্বাসঘাতকতা করে, তখন ডানজো ওরোচিমারুর এনিমি হয়ে যায়। সে শুধুমাত্র প্রিটেন্ড বা ভান করত যে ও আমি আবার ফ্রেন্ড হতে চাই, আমি তোমাকে টেনজি ব্রিজ আরকে ইনফরমেশন দেব, যাতে সে ওরোচিমারু, কাবুটো এবং সাসকের আরো ক্লোজ হতে পারে, এবং সাই যাতে সাসকেকে মারতে পারে। আর সেই গার্বেজ বা বাজে কথা বিশ্বাস করো না যে সে ইয়ামাতোকে থার্ড হোকাগেকে অ্যাসাসিনেট করতে বলেছিল, ওইটা ফিলার গার্বেজ, ওইটা কাউন্টই করো না, কারণ ওটা কোনো সেন্স মেক করে না। অবশ্য ডানজো হোকাগে হতে চেয়েছিল কারণ সে ভাবতো তার কাজ করার ওয়ে বা পদ্ধতি ভিলেজের জন্য বেশি বেনিফিশিয়াল, কিন্তু সে এমন উইয়ার্ড অ্যাসাসিনেশন অ্যাটেন্ড করবে না, এটার কোনো সেন্সই হয় না। আমরা তার জীবনের শেষে দেখি যখন ডানজো নিজেকে স্যাক্রিফাইস করছে সাসকে এবং ওবিতোকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, তখন কিশিমোটো তাকে একটা হিরো ডেথ বা মৃত্যু দিয়েছিল, এবং একদম শেষে সে ভাবছিল যে সে হিরোজেনের মতো লিভ ভিলেজকে প্রটেক্ট করার কাজটা ভালো করেছে কিনা। সে ডেফিনেটলি প্রাইম হিরোজেনের চেয়ে উইক ছিল, কিন্তু ডানজোর জীবনের শেষে যখন তার কাছে সেই সব শারিঙ্গান এবং সবকিছু ছিল, তখন ডানজো বেশ ফর্মিডেবল বা
দুর্ধর্ষ ছিল। আমি বলবো সে সম্ভবত কাগে সামিরের ফাইটে সবচেয়ে স্ট্রংগেস্ট বা শক্তিশালী কাগে ছিল। সবকিছুর পর সে নিজেও তো কয়েক সপ্তাহ বা দিনের জন্য হোকাগে হয়েছিল। যেভাবে তুমি বলতে চাও, সে শুধু অফিসিয়ালি 6th হোকাগে হিসেবে ইনস্টেটেড হয়নি, কারণ জোনিন কাউন্সিল তাকে তাদের ভোট অফ কনফিডেন্স দেওয়ার জন্য রিকনভিন করেনি। সেটার জন্য টাইম ছিল না, এবং হয়তো তারা ডাউনজোকে তাদের ভোট দিতও না। তাই সে রিয়েল 6th হোকাগে হতে পারতো না, আর তাই সে এমনিতেও খুব শীঘ্রই মারা যায়। এবার আসি মিনাতো নামিকাজে 4th হোকাগের কথায়। সে মাত্র 1 বছর বা তার কাছাকাছি সময়ের জন্য হোকাগে ছিল, তাই হোকাগে হিসেবে তার টাইম পিরিয়ড সম্পর্কে খুব বেশি ইনফো নেই। শুধু এইটুকু জানি যে সেটা ছিল 3rd গেট নিনজা ওয়ারের ঠিক পরে, খুব পিসফুল বা শান্তিপূর্ণ একটা সময়। আমরা জানি মিনাতো শ্যাডো হোকাগে কে হতে পারত, এবং সে হলো ফুগাকো উচিহা। হিরোজেন রিটায়ার করার পর 4th হোকাগে হিসেবে ফুগাকোর নামও কনভারসেশনে এসেছিল, কিন্তু মিনাতো এত বেশি পাওয়ারফুল এবং পপুলার ছিল, এবং 3rd গ্রেট নিনজা ওয়ারে সে যা করেছিল তার জন্য তাকেই চুজ করা হয়েছিল। এবং হ্যাঁ, এটা সত্য, ফুগাকো ডেফিনেটলি মিনাতোর মতো স্ট্রং না। যদিও আমরা ফুগাকোকে কখনো ফাইট করতে দেখিনি, তবুও এমন কোনো ইন্ডিকেশন নেই। তবে 3rd গেট নিনজা ওয়ারে তার কাজের জন্য ফুগাকুকে তবু একটা নিকনেম দেওয়া হয়েছিল, উইকেট আই ফুগাকু। এবং আমরা জানি খুব বেশি শিনোবি এমন নিকনেম পায় না। আমরা কাকাশি অব দ্য শারিঙ্গান বা কপি নিনজা, মিনাতো দ্য ইয়েলো ফ্ল্যাশ, সাকুমো দ্য হোয়াইট ফ্যাংয়ের মতো লোকেদের দেখি, এবং তারা সবাই খুব পাওয়ারফুল শিনোবি। আর ফুগাকু তো সেমই হবে, তাই না? সে লিভ ভিলেজের মোস্ট পাওয়ারফুল ক্ল্যান উচিহা ক্ল্যানের লিডারও ছিল, এবং তার একটা শারিঙ্গান এবং পটেনশিয়ালি একটা মাঙ্গেকেও শারিঙ্গান ছিল, যদি আমরা সেই ফিলার অংশটা কাউন্ট করি। দুর্ভাগ্যবশত আমরা ফুগাকু এবং মিনাতোর মধ্যে কোনো ক্যানন ইন্টারাকশন দেখতে পাই না, তাই আমরা জানি না তারা একে অপরের সাথে কথা বলার সময় কেমন ছিল, এবং ফুগাকু রিয়েলি মিনাতোকে হোকাগে হিসেবে অ্যাপ্রিশিয়েট করতো কিনা, এবং মিনাতো ভাবতো কিনা যে সে তাকে ওই ধরনের মিশন দেওয়ার জন্য এবং তার শ্যাডো হোকাগে হওয়ার জন্য গুড শিনোবি। কিন্তু এটা ফিট করে, রাইট? মানে তারা সাসকে এবং নারুতোর বাবা। ফুগাকু শ্যাডো হোকাগে হওয়ার জন্য ডেফিনেটলি স্ট্রং এনাফ ছিল, রাইট? এবং তখনও উচিহা ক্ল্যান এবং লিভ ভিলেজের মধ্যে রিলেশনশিপটা অতটা সাওয়ার বা তিক্ত হয়নি, কারণ 9 টেলস তখনও অ্যাটাক করেনি। এছাড়া পরে হিরোজেন ভেবেছিল যে মিনাতো বেঁচে থাকলে উচিহা ক্ল্যান ম্যাসাকার কখনোই হতো না। এর কারণ হতে পারে মিনাতো উচিহাদের যে কোনো কিছু করা থেকে স্টপ করার মতো স্ট্রং এনাফ হতো, অথবা মিনাতোর সাথে উচিহা ক্ল্যানের রিলেশনশিপ বেটার ছিল, এবং সে হয়তো স্মুথ থিংস ওভার বা পরিস্থিতি শান্ত করতে পারত। এবং আমার কাছে পরের কারণটাই বেশি বিলিভেবল মনে হয়, কারণ মিনাতো রিয়েলি পাওয়ারফুল হলেও আমার মনে হয় না সে একা পুরো উচিহা ক্ল্যানের বিরুদ্ধে টেক অন করতে পারত, স্পেশালি ইটাচি, ফুগাকু এবং শিশুর মতো মানুষেরা যখন উচিহাদের হয়ে ফাইট করছে। এবার আসি 5th হোকাগে সুনোডা সেনজুর কথায়। এবং তুমি হয়তো এটা ভাবনি, কিন্তু সুনোডার শ্যাডো হোকাগে হবে জিরায়া। অ্যাকচুয়ালি সুনাদের আগেই জিরায়াকে হোকাগের পজিশন অফার করা হয়েছিল, এবং সে এল্ডারদের বলেছিল, না না, আমি এই জবের জন্য ফিট নই, আমাকে গিয়ে সুনাডাকে আনতে দাও। যদিও সে সুনাদের মতোই সে একজন লিজেন্ডারি সানিন, এবং সে একদিক থেকে সুনাদের রাইভেলও, কারণ 3-ওয়ে ডেডলকে সাপ ব্যাংকে হারায়, ব্যাং শামুককে হারায়, এবং শামুক সাপকে হারায়। তাই জিরাইয়া এবং সুনাদের মধ্যে এক ধরনের রাইভালরি আছে, তাদের লাভ রাইভালরিও আছে, কারণ জিরাইয়া সবসময় সুনাদের সাথে থাকতে চায় এবং সুনাদে সবসময় তাকে রিজেক্ট করে। তারা দুজনেই লং টাইম ভিলেজ থেকে দূরে ছিল, কিন্তু রিটার্ন করার পর তারা দুজনেই কোনোহা বা লিভ ভিলেজকে প্রোটেক্ট করার জন্য তাদের সর্বস্ব দেয়, এবং জিরাইয়া সেটাই করে যা জিরাইয়া বেস্ট পারে। সে বিভিন্ন জায়গায় যায়, সে ইনফিল্ট্রেট বা অনুপ্রবেশ করে, সে লিভ ভিলেজ এবং সুনাদের জন্য ইন্টেল বা তথ্য গ্যাদার করে। এটা এমন কিছু যা হোকাগে রিয়েলি করতে পারে না, কারণ হোকাগের অন্য জব এবং ডিউটি থাকে, এবং এটা এমন কিছু নয় যা সুনাদে খুব গ্রেট হতো, কিন্তু জিরাইয়া পারে। আমরা দেখি রেন ভিলেজে ইনফিল্ট্রেট এবং আকাতসুকির লিডারের উপর আরো ইন্টেল গ্যাদার করার ক্ষেত্রে সে কতটা গ্রেট ছিল। জিরাইয়া সেই লোক ছিল যে লিভ ভিলেজ এবং সেই সাথে পুরো ওয়ার্ল্ডকে আকাতসুকির ব্যাপারে মোস্ট অফ দ্য ইন্টেল দিয়েছিল, এবং আকাতসুকি ঠিক সেই টাইম পিরিয়ডে পুরো ওয়ার্ল্ডের জন্য বিগেস্ট থ্রেট হয়ে দাঁড়িয়েছিল। তাই জিরাইয়ার জব ছিল ভেরি ইম্পর্টেন্ট। সে আকাতসুকি মেম্বারদের সম্পর্কে অনেক কিছু ফাইন্ড আউট করেছিল। নারুতো পার্ট 1-এ সেই ফার্স্ট আকাতসুকিকে কনভারসেশনে এনেছিল। সে জানতে পেরেছিল যে আকাতসুকি টেল বিচদের খুঁজছে। সে ফাইন্ড আউট করেছিল আকাতসুকির লিডার কোথায় আছে, এবং সে সেই খুব ডিফিকাল্ট টাইমে কোনোহার জিনজুরিকি এবং ফলস্বরূপ 9 টেলসকে প্রোটেক্ট করেছিল। 3 বছর ধরে জিরাইয়া নারুতোর সাথে ছিল এবং তাকে ট্রেন
ট্রেন করছিল যাতে ইভেনচুয়ালি সে আকাতসুকির বিরুদ্ধে ফাইট করতে পারে। এবং হ্যাঁ, অবভিয়াসলি নারুতো জিরাইয়ার গডসন ছিল, সে মিনাতোর ছেলে ছিল, তাই জিরাইয়া তাকে প্রোটেক্ট করতে চাইবে। কিন্তু যদি তুমি জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে ভাবো, নাইন টেলসকে প্রোটেক্ট করা, যা লিটারালি লি ভিলেজের বিগেস্ট অ্যাসেট, সেটা প্রিটি ড্যাম ইম্পর্টেন্ট ছিল। এমন একটা জব যা একজন ভেরি পাওয়ারফুল শিনোবিকে করতে হবে, এবং হোকাগে নিজে সব ছেড়ে ছুড়ে নারুতোকে প্রোটেক্ট করতে এবং তাকে ট্রেন করতে এতটা সময় দিতে পারতো না। তার আরো অনেক কাজ ছিল, এবং অবশ্যই সে সাকুরাকে ট্রেন করছে, কিন্তু সেটা সে তার অন্যান্য ডিউটির পাশাপাশি করেছে। জিরাইয়া ডানজো এবং রুট আনবুর উপরও ওয়াচ বা নজর রাখতো, যাতে তারা হোকাগে হিসেবে সুনাদের পোস্ট আন্ডারমাইন না করতে পারে। এবং সে লিটারালি শ্যাডো হোকাগে হিসেবে তার জব ফুলফিল করতে গিয়ে আকাতসুকি লিডার পেইনের উপর আরো ইন্টেল গ্যাদার করার ট্রাই করতে গিয়ে মারা যায়, এবং সে ভালো অ্যামাউন্ট ইন্টেল ম্যানেজ করতে পেরেছিল। নারুতো এবং অন্যরা ইভেনচুয়ালি জিরাইয়া যা দিতে পেরেছিল তার কারণেই নাগাতো এবং পেইনকে ডিফিট করতে পেরেছিল। এবং এটা খুবই ইন্ট্রিগিং যে জিরাইয়া রেন ভিলেজে যাওয়ার আগেই আকাতসুকির উপর এত ইন্টেল কিভাবে পেয়েছিল, যেমন সে কিভাবে জানতো আকাতসুকির লিডার সেখানে ছিল। ফর এক্সাম্পল, সে সুনাডে এবং লিভ ভিলেজকে ইটাচি, আকাতসুকির লোকেশন এবং ওই ধরনের অন্যান্য বিষয় সম্পর্কে যে ইনফোগুলো দিয়েছিল তা কিভাবে জানতো। আমার থিওরি হলো যে ইটাচি আকাতসুকিতে থাকা কোনোহার স্পাই জিরাইয়াকে সেই ইনফরমেশনগুলো পাস করেছিল, এবং জিরাইয়া জানতো না যে এটা ইটাচি করেছে, কারণ তারা সিক্রেটটা জানতে পারতো না। কিন্তু এটা ভেরি ইন্টারেস্টিং হতো যদি ইটাচি সেই সিচুয়েশনে জিরাইয়ের জন্য কাজ করতো, স্পেশালি নারুতো পার্ট 1-এ তাদের এনকাউন্টারের পর। এবার আসি সিক্সথ হোকাগে ডানজোর কথায়। আমি মজা করছি, ডানজো অ্যাকচুয়ালি রিয়েল সিক্সথ হোকাগে ছিল না, যদিও সে বেসড ছিল। সিক্সথ হোকাগে ছিল কাকাশি হাটাকে। হোকাগে হিসেবে তার টাইম পিরিয়ড সম্পর্কে খুব বেশি জানা যায় না, কারণ এটা মাঙ্গাই মাত্র একটা চ্যাপ্টার। আর এটা অনেক বেশি সেন্স মেক করতো যদি কাকাশি শ্যাডো হোকাগে মাইট গাই হতো, কারণ গাই কাকাশির রাইভাল ছিল। কিন্তু মাদারার সাথে ফাইটের পর সে পঙ্গু হয়ে যাওয়ায় সে রিয়েলি শ্যাডো হোকাগে হতে পারেনি। এছাড়া গাই ঠিক সেই টাইপের শিনোবিও না যে শ্যাডো হোকাগে হিসেবে ফিট করে, তাই আমার গেস সেই পয়েন্টে সাসকে কাকাশির শ্যাডো হোকাগে হতে পারতো, অথবা হয়তো নারুতো, কারণ নারুতো ডেফিনেটলি ভেরি ভেরি স্ট্রং, কাকাশি সে মাস স্ট্রঙ্গার, এবং সে তখনও হোকাগে হয়নি। কিন্তু আমি ভাবতে লাইক করি যে কাকাশির শ্যাডো হোকাগে ছিল গেনমা শিরানুই। কেন? কারণ ভাইবস। অলরাইট, ভাইবস ম্যাটার করে অন্য যে কোনো কিছু চেয়ে বেশি, এবং গেনমা কাকাশির জন্য সেই সব স্পাই মিশন এবং শ্যাডো হোকাগে যা করার কথা সেগুলো করছে। এটা ভাবতেই খুব কুল লাগে। তো হ্যাঁ, চলো এটাই ধরে নেই, কারণ আমি দুজন ডিফারেন্ট হোকাগের জন্য সেম শ্যাডো হোকাগে রিপিট করতে চাই না। গেনমা ছিল কাকাশির শ্যাডো হোকাগে, তোমরা যা খুশি বলো, আই ডোন্ট কেয়ার ম্যান। গেনমা এটা ডিজার্ভ করে। এবার আসি সেভেন্থ হোকাগে নারুতো উজুমাকির কথায়, এবং ওয়েল, এটা প্রিটি অবভিয়াস। নারুতোর শ্যাডো হোকাগে হলো সাসকে উচিহা। শ্যাডো হোকাগের টার্মটা সাসকে এবং বোরুতো ফিলার সিরিজে সে যা করে তার কারণেই তৈরি হয়েছে। সাসকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রাভেল করে, ক্রিমিনাল অর্গানাইজেশনগুলো ডিসম্যান্টেল করে, লিভ ভিলেজ এবং ওয়ার্ল্ডের এনিমিদের সম্পর্কে ইন্টেল গ্যাদার করে, কারণ 5 মেজর নেশনস এখন অ্যালাইজ বা মিত্র। এটা সাচ এ শেম বা লজ্জার বিষয় যে আমরা নারুতো এবং সাসকে সেই গার্বেজ ফিলার সিরিজে এমন রিলেশনশিপ রাখতে দেখি, কিন্তু যা আছে তাই। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটিতে লাইক দিতে ভুলো না, নিচে কমেন্ট করে জানাও তোমার ফেভারিট শ্যাডো হোকাগে কে। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করো, এটা ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ নোটিফিকেশন বেল বাজিও, প্লিজ এটা করো। এটা করতে তোমার মাত্র 2 সেকেন্ড টাইম লাগবে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড টাটা।